নমস্কার। কাল যদি সন্দেশখালীর ঘটনার স্টিং অপারেশনের ফুটেজ রাজ্য তথা সারা দেশের মানুষের সামনে না আসতো, তাহলে এইমাত্র আপনি স্ক্রল করতে করতে আপনার মুঠোফোন অর্থাৎ মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে আমার এই যে থাম্বনেলের বিষয়টা দেখে ক্লিক করলেন, এই বিষয় নিয়েই ভিডিও করতাম। অর্থাৎ তৃণমূল অপেরার কুণাল পালা, কুণাল ঘোষ। অবশ্যই তৃণমূল কংগ্রেস যদি একটি অপেরা কোম্পানি হয়, তাহলে কুণাল ঘোষ সেই অপেরা কোম্পানির এক অন্যতম পালা, যে পালা কিন্তু গত 10 বছর ধরে রাজ্যের মানুষ বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। যদিও কুণাল অপেরা 10 বছরের সময়কাল হয়তো একটু কমই বললাম, কিন্তু যেহেতু ইউটিউবের ভিডিও এবং আলোচনা খুব সীমিত পর্যায়ে রাখতে হবে, তাই জন্য এই 10 বছরের গণ্ডিকেই সামনে রেখে কুণাল ঘোষের কুণাল অপেরা নিয়ে অর্থাৎ কুণাল পালা নিয়ে আলোচনা করব। অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে, কারণ যারা এই কথাগুলো বলেছে তাদের উপর এখন বিজেপি চাপ সৃষ্টি করছে। এটাকে বলা হচ্ছে সিবিআই চাই, সিবিআই চাই। সিবিআই মানে কি? সিবিআই তো প্রোটেকশন দেবে বিজেপিকে। সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেমড নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে। তো সিবিআই নারদা কেসের এফআইআর নেমড যাকে অ্যারেস্ট করেনি এখনো, তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে, এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি তদন্তের জন্য, অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে, তার থেকে সিবিআই কে বলো তদন্ত করতে, যাতে সিবিআই প্রোটেকশন দিয়ে দেয়, সিবিআই ষড়যন্ত্রটা ফাঁস না করে। কুণাল ঘোষ সারদা কাণ্ডের সময় থেকেই একেবারে আলোচনার শীর্ষে চলে আসে। 2013 সালে সারদা কাণ্ডে প্রথম গ্রেপ্তার হয় কুণাল ঘোষ এবং তারপরই রাতারাতি কুণাল ঘোষ হয়ে ওঠে চূড়ান্ত তৃণমূল বিদ্বেষী, চূড়ান্ত তৃণমূল বিরোধী। শুধু তাই না, যে কুণাল ঘোষ প্রিজন ভ্যানে ওঠার সময় সারদা কাণ্ডের অন্যতম বেনিফিশিয়ারি হিসাবে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন, তার নাম জনসমক্ষে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, সেই কুণাল ঘোষ সারদা কাণ্ডে জামিন পাওয়ার পরই ধীরে ধীরে আবারও তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হয়ে ওঠে। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল যেদিন 93 সালে আপনাদের অনেকের জন্ম হয়নি, সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল। আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। এবং শুধু তাই না, সে ঘনিষ্ঠ হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সে আরও একজনের বিশেষ করে ঘনিষ্ঠ হয়ে উঠতে থাকে। তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি, যার রাজনীতিতে আগমন কোনো রকম রাজনৈতিক ঝড় ঝঞ্ঝারের মধ্যে দিয়ে না, কোনো রাজনৈতিক আন্দোলন তাণ্ডবের মধ্যে দিয়ে না, একেবারে পরিবারতান্ত্রিকতাকে সামনে রেখেই অভিষেক ব্যানার্জির কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান। এবং তারপর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী, বিশেষ করে তার পিসি যেহেতু তৃণমূল কংগ্রেসের সর্বের সর্বা প্রধান নেত্রী, তাই তার ছত্রছায়ায় ক্রমশই অভিষেক ব্যানার্জির ফুলে ফেঁপে ওঠা এবং বর্তমানে অভিষেক ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটির সেকেন্ড ইন কমান্ড। আবার কোথাও কোথাও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অভিষেক ব্যানার্জির গুরুত্ব তৃণমূল কংগ্রেসের ইউথ সদস্যদের মধ্যে অনেক বেশি। আর সেই সূত্রকে কাজে লাগিয়েছেই কুণাল ঘোষ। কুণাল ঘোষ একটি কথা দেখবেন দফায় দফায় বলে, আমি মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি আমার সেনাপতি, আমার নেতা, মমতা দিদি আমার নেত্রী, তাদের জন্যেই আমি তৃণমূলে আছি, আমি তৃণমূলের একজন একনিষ্ঠ সেনা। এমনকি দুদিন আগে যখন কুণাল ঘোষকে রাজ্যের মুখপাত্র পদ থেকে এবং একই সঙ্গে স্টার ক্যাম্পেনারের তালিকা থেকে বার করে দেওয়া হলো, তারপর এই কুণাল ঘোষ রাস্তায় বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার সময় সংবাদ মাধ্যমের সামনে বলেছে সে পদে নয় পথে আছে। এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না, পদ নয় পথে আছি।
আর তারপরেই দফায় দফায় কুণাল ঘোষ একের পর এক বোম ফাটাতে শুরু করে। আপনাদের হয়তো মনে আছে, ঠিক দুদিন আগেই কুণাল ঘোষকে নিয়ে এপিসোড করেছিলাম, সেখানে আমি মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি লিন্ডনের লিন্ডন পলিসি নিয়ে কথা বলেছিলাম। তাই লিন্ডনের সেই বিখ্যাত উক্তি, বিরোধীকে তাঁবুর ভেতরে রাখলে সে তাঁবুর ভেতর থেকে বাইরে মূত্র বিসর্জন করবে, আবার তাকেই তুমি যদি তাঁবুর বাইরে করে দাও তাহলে তাঁবুর বাইরে দাঁড়িয়ে সে তাঁবুর ভেতরে মূত্র ত্যাগ করবে। আর এই পলিসিকে কাজে লাগিয়েই কুণাল ঘোষকে দফায় দফায় বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের তরফে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল হাইকমান্ডের তরফে সতর্ক করা হলেও কুণাল ঘোষের বিরুদ্ধে তেমন কোনো বড় পদক্ষেপ নেওয়া হতো না, যা নিয়ে দলের অন্দরেও দফায় দফায় প্রশ্ন উঠেছে বা আগামী দিনেও হয়তো প্রশ্ন উঠবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো রকম বড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেস কখনো নেয়নি? তার অন্যতম কারণ হচ্ছে খোদ কুণাল ঘোষ নিজেই। কারণ কুণাল ঘোষ একমাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, ঘুষখোর, গদ্দর বলে সরাসরি সংবাদ মাধ্যমে সরব হয়। এমনকি সে এটাও বলে, একমাত্র সে এবং অভিষেক ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসের অন্যান্য মুখপাত্র এবং এবারের লোকসভা নির্বাচনের যারা তারকা ক্যাম্পেনার তাদের মধ্যে কাউকেই শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, ঘুষখোর, সারদা কাণ্ডের অন্যতম একজন অভিযুক্ত, নারদা কাণ্ডের অন্যতম একজন অভিযুক্ত, তাকে কেন সিবিআই গ্রেফতার করেনি এ বিষয়ে আর কেউ সরব হয় না। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে? এসব কি কথাবার্তা? এ হয় নাকি কখনো? যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট? শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত কে বলে? কুণাল ঘোষ বলে। দ্বিতীয় কোনো নেতার মুখ থেকে শুনেছেন? কোনো নেতার মুখ থেকে শুনেছেন? আর কুণাল ঘোষের দ্বারা দফায় দফায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার প্রসঙ্গে যখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, তখন শুভেন্দু অধিকারী খুব মার্জিত ভঙ্গিতে কুণাল ঘোষের বিষয়ে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখে। আমি দেখুন, আমি ওনার বক্তব্যে কোনোদিন কাউন্টার দিই না। আপনি আমার অবস্থান জানেন। আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে তা নয়, কিন্তু আমি আশা করব উনি যেভাবে আমাকে, আমার পরিবারকে, ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন, এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন, এইটা প্রকাশ্যে আনুন, তারপরে উনার সম্পর্কে বলবো। এবার প্রশ্ন উঠছে, তাহলে কেন শুভেন্দু অধিকারী কুণাল ঘোষকে নিয়ে কোনো মন্তব্য করে না? যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রীকে চোর, গদ্দর, দেশদ্রোহী বলে সম্বোধন করেছে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে, অভিষেক ব্যানার্জিকে গরু চোর, কয়লা চোর, বালি চোর বলে সম্বোধন করেছে, চাকরি চোর বলে দফায় দফায় অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছে, আজকের দিনেই 2রা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে 1956 ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে। যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে আখ্যায়িত করেন, সেই শুভেন্দু অধিকারী কেন কুণাল ঘোষের প্রসঙ্গ উঠলে তা এড়িয়ে যায়? অনেক প্রশ্নই মানুষের মধ্যে রয়েছে। তাহলে আসুন এক এক সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা যাক আজকের এই এপিসোডে। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার জেরে এবং তার সূত্রেই বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন সময় একটি বক্তব্য উঠে এসছে, তা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বর্তমানে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল বিধানসভার অন্দরে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কিছু হোক চাই না হোক কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করেন না, বা কুণাল ঘোষ তাদেরকে সরাসরি অ্যাটাক করলেও কুণাল ঘোষকে তার উত্তর দেওয়া থেকে তারা বিরত থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর কারণ কি? সাংবাদিক মহলে একটি খুব চর্চিত বিষয় আছে,
সাংবাদিক মহলে বিশিষ্ট সাংবাদিকেরা ধারণা পোষণ করেন যে হয়তো কুণাল ঘোষের কাছে এমন কোনো তথ্য আছে, যে তথ্য কুণাল ঘোষকে বেশি খোঁচালে সে হয়তো জনসমক্ষে নিয়ে আসবে এবং তাকে কেন্দ্র করেই রাজ্যের শাসক এবং বিরোধী দলের প্রথম সারির নেতানেত্রীদের হাঁড়ি সবার মাঝে হাটে ফট করে ফেটে যাবে। আর কুণাল ঘোষের কাছে সেই সকলের হাঁড়ি রয়েছে মজুদ রাখা, এবং কুণাল ঘোষ নিজেই হচ্ছেন সেই হাঁড়ি ফাটাবার বাঁশ। আর তাই জন্যই হয়তো কুণাল ঘোষকে কেউ সহজে খ্যাপায় না বা চটায় না। বিশেষ করে সারদা কাণ্ডের জেরে যখন কুণাল ঘোষ প্রথম গ্রেফতার হয়, তারপর যখন জামিন পেয়ে সে বাড়ি ফেরে, তারপর থেকেই ক্রমশ কুণাল ঘোষ চূড়ান্ত তৃণমূল বিরোধী হিসাবে আসরে অবতরণ করে। কিন্তু ক্রমশই সেই বিরোধিতা কাটিয়ে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত স্নেহভাজন, শুধু না অত্যন্ত ঘনিষ্ঠ এবং শীর্ষস্থানীয় নেতা হিসাবে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে ফিরে আসে কুণাল ঘোষ। আর একে কেন্দ্র করেই কুণাল ঘোষের কুণাল পালা নতুন রূপে দেখতে থাকে রাজ্যের মানুষ। হালেই কুণাল ঘোষ 1 মে একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন। সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, যিনি হালেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন, তাপস রায় উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির কর্মী সমর্থকেরা। আর কিছুক্ষণ পরেই সেই রক্তদান শিবিরে পৌঁছেছিলেন কুণাল ঘোষ, এবং সেখানে তিনি শুধু বিজেপি প্রার্থী তাপস রায়ের পিঠ চাপড়েছিলেন এমনটা না, একই সঙ্গে তিনি কিন্তু উত্তর কলকাতার তাঁর দলের অন্যতম প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বেশ তোপ দেখেছিলেন। অর্থাৎ কুণাল ঘোষের সঙ্গে বরাবরই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আদায় কাঁচকলায় সম্পর্ক, তা 1 মে রাজ্যের মানুষ আরও একবার প্রত্যক্ষ করে। আপনাদের হয়তো মনে আছে, নতুন বছরের শুরু থেকেই নবীন প্রবীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে কুণাল ঘোষ সর্বপ্রথম সরব হয়, এবং তার অন্যতম লক্ষ্য ছিল এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তীকালে কুণালের টার্গেটে সৌগত রায়ও চলে এসেছিলেন, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বরাবরের টার্গেট। কারণ কুণাল মনে করেন যে সারদা কাণ্ডে তার যে জেলবাস হয়েছিল, এই জেলযাত্রার পেছনে অন্যতম কাণ্ডারি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রশ্ন হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের নাম এই আলোচনায় কেন করলাম? 1 তারিখ যখন তাপস রায়ের পিঠ চাপড়ানোর পর কুণাল ঘোষকে রাজ্যের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এবং তারপর কুণাল ঘোষ যখন বললেন 1 মার্চই তিনি রাজ্যের মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তাহলে কিসের সরিয়ে দেওয়া? এবং সেই সময় মাইনুল্লি বুঝতে হবে, তিনি কিন্তু ডেরেক ওব্রায়েনকে কুইজ মাস্টার হিসাবেও সম্বোধন করেছিলেন। এবং তারপর থেকেই দফায় দফায় কুণাল ঘোষ একের পর এক সংলাপ রচনা করে যায়। হালেই সত্যজিৎ রায়ের জন্মদিনের দিন সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কুণাল ঘোষ সকাল সকাল একটি ভিডিও পোস্ট করে। সেখানে কুণাল ঘোষ সত্যজিৎ রায়কে স্মরণ বলে যে ভিডিও প্রকাশ করে, সেখানে সে গায় গুপি গাইন বাঘা বাইনের সেই বিখ্যাত গান, ছিল রাজা তার ভারী দুঃখ, আহা রাজা দেখো রাজা বেচারা রাজার ভারী দুঃখ, এক যে ছিল রাজা তার ভারী দুঃখ কিসে হয় অভাগারা যেন শুধু দুঃখী নয়। আর তারপর থেকেই একটা প্রসঙ্গ রাজ্যের মানুষের সামনে উঠে আসে, তাহলে কি এবার কুণাল ঘোষ তৃণমূল ছাড়তে চলেছে? শুধু তাই না, আনন্দবাজার অনলাইনে এডিটর অনিন্দ্য জানার করা প্রশ্নেও কুণাল ঘোষ সরাসরি তখন উত্তর দিয়েছিলেন, না, তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে আছেন, কিন্তু তৃণমূলেই থাকবেন। এর পাল্টা অনিন্দ্য জানা প্রশ্ন করেছিলেন, যদিও সেই প্রশ্নটা ছিল সখীসুলভ, যেন মনে হচ্ছিল অনিন্দ্য জানা কুণাল ঘোষের প্রতি ক্র্যাশ খেয়েছেন। সেই সখীসুলভ ভঙ্গিতে অনিন্দ্য জানা কুণাল ঘোষকে প্রশ্ন করেন, আপনি কি কারোর কাছ থেকে অফার পাননি বা কার কাছ থেকে অফার পেয়েছেন? তার উত্তরে কুণাল ঘোষ সরাসরি বলেন যে তাঁর রাজনৈতিক বা সামাজিক ক্রাইসিসের সময় বরাবরই সমস্ত প্রায় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাকে ফোন করে খবর নিয়েছে, এমনকি সে রাতে খেয়েছে কিনা, রাতে কখন ঘুমিয়েছে, সকালটা তার কেমন কাটছে, সেই সব বিষয় তারা দফায় দফায় খবর নিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী কখনো তাকে তাদের রাজনৈতিক দলে যোগ দেবার জন্য অফার জানায়নি। আর কারণ তারা জানেন সে তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূল কংগ্রেসেই থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে হাঁড়ির প্রসঙ্গ।
শুধুমাত্র ডেরেক ওব্রায়েনকে কুইজ মাস্টার না, এরপর সরাসরি কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে এই বিশাল বড় এসএসসি দুর্নীতিকাণ্ডের কিংপিং হিসাবে তোপ দাগেন। তিনি সরাসরি বলেন এই এসএসসি দুর্নীতিকাণ্ডের শুরু থেকে সব কিছু জানতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমি পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের উপর এইটুকুই বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় আমার সমালোচনা করছেন, পার্থ চট্টোপাধ্যায় আমাকে শত্রু বলে মনে করেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন কুৎসিত ঘৃণ্য তোলাবাজ অপরাধী যে চাকরি বেচে কোটি কোটি টাকা তুলেছে, যে দলকে এবং সরকারি পদের অপব্যবহার করে যোগ্যদের চাকরি বেচে এই কেলেঙ্কারির অন্যতম কিংপিন মাস্টার মাইন্ড, সে বলছে যে আমি শত্রু, অর্থাৎ দলের মধ্যে আমি তার শত্রু ছিলাম, সে আমাকে খারাপ চোখে দেখে। এটা তো আমার সততা, আমার সঠিক অবস্থান, আমার স্বচ্ছতা, আমার দলকে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় নেতৃত্বকে সহযোগিতা করার যে ভূমিকা, সেটাই প্রমাণিত হচ্ছে। আমি আগেই বললাম যে সারদা কাণ্ডে প্রথম গ্রেপ্তার হয়েছিল কুণাল ঘোষ, এবং কুণাল ঘোষ মনে করে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের মূল চক্রীর মধ্যে যে দুজন, সেই দুজনের একজন পার্থ চট্টোপাধ্যায় এবং দ্বিতীয়জন হচ্ছে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তাই জন্যেই পার্থ চট্টোপাধ্যায়কে যখন এসএসসি দুর্নীতিকাণ্ডের জেরে গ্রেফতার করা হয়েছিল, সেই সময় সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বলেছিলেন এবার পার্থ চট্টোপাধ্যায় বুঝুন জেলে গেলে কেমন লাগে। কারণটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ও কিন্তু কুণাল ঘোষ যখন সারদা কাণ্ডের জেরে জেলে গেছিল তখন কিন্তু এই একই ধরনের মন্তব্য করেছিল। যদিও পরবর্তীকালে আবারও সেই দলের শীর্ষস্থানীয় নেতাদের চাপে পড়ে কুণাল ঘোষ ছুঁচো গেলার মতন নিজের মন্তব্য গিলে নেয় এবং সে বলে সে একটু বেশি কথা বলে ফেলেছিল, এবং তারপর থেকে কুণাল ঘোষ এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে খুব একটা তেমন মন্তব্য করেননি। কিন্তু পয়লামের ঘটনার পর যখন কুণাল ঘোষকে দলের মুখপাত্র পদ এবং লোকসভা নির্বাচনে স্টার ক্যাম্পেনারের লিস্ট থেকে বাদ দেওয়া হলো, তারপরও আবারও কুণাল ঘোষ বিস্ফোরক হয়ে উঠল এবং কুণাল ঘোষ ঘটালো বিস্ফোরণ। আবারও পার্থ চট্টোপাধ্যায় যে এসএসসি দুর্নীতিকাণ্ডের অন্যতম দায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের জন্যেই তৃণমূল কংগ্রেসের গায়ে এই এসএসসি দুর্নীতিকাণ্ডের কালিমা লেগেছে তা নিয়ে সরাসরি তোপ দেখেছেন। কুণাল ঘোষ যখন এই ধরনের বোমা ফাটাতে শুরু করেছেন, ঠিক সেই সময়ই মেয়র ফিরহাদ হাকিম তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ফিরহাদ হাকিম উত্তর এবং দক্ষিণ কলকাতার সমস্ত কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য সংগঠকদের একসঙ্গে নিয়ে একটি হোটেলে বিশেষ বৈঠক সারেন এবং সেখানে তিনি সরাসরি মন্তব্য করেন যে সম্ভবত লোকসভা নির্বাচনে সাবোতাজ হতে পারে, আর এই সাবোতাজ রোখার জন্যই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নেতা কর্মীদের সজাগ হবার পরামর্শ তিনি দেন। এর অন্যতম কারণ হচ্ছে 2019 লোকসভা নির্বাচনেও ঠিক এই একই ঘটনা প্রত্যক্ষ করা গেছিল, যেখানে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় কান ঘেঁষে বেরিয়ে গেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বিভিন্ন ওয়ার্ডে বিজেপির ভোট তৃণমূল কংগ্রেসের চেয়ে অনেক বেশি ছিল। শুধু তাই না, বিভিন্ন ওয়ার্ডে বিজেপি তৃণমূল কংগ্রেসকে অনেক পেছনে ফেলে এগিয়েও গিয়েছিল। আর সেই 2019-এর সম্ভাবনাকে সামনে রেখে আগেভাগেই ফিরহাদ হাকিমকে উত্তর এবং দক্ষিণ কলকাতার ভোট ম্যানেজমেন্টের জন্য কাউন্সিলর এবং উত্তর এবং দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সঙ্গে করতে হয় এই বিশেষ বৈঠক। যদিও তখনও তিনি জানতেন না যে কুণাল ঘোষের সঙ্গে হয়তো তার দল আর দুদিনের মধ্যেই সমস্ত বরফ গলিয়ে ফেলবে এবং কুণাল ঘোষ আবারও দলের একনিষ্ঠ সৈনিক হিসাবে দলে ফিরে আসতে চলেছে এবং সে তার বোমা এই মুহূর্তে আবারও তার ঝুলিতেই পুড়ে নেবেন। কারণ হচ্ছে আগেই বললাম যে সাংবাদিক মহলে একটা চর্চা আছে যে কুণাল ঘোষের কাছে হয়তো বিশেষ কোনো ফাইল আছে, সেই ফাইলে যে হাঁড়িগুলি আছে তার মধ্যে একটি হাঁড়ি কিন্তু ফিরহাদ হাকিমের নামেও রয়েছে। অর্থাৎ কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতানেত্রীদের করা যাবতীয় ঘাপলার সমস্ত হিসাব কিন্তু নিজের কাছে বেশ গুছিয়ে অক্ষরে অক্ষরে সঞ্চয় করে রেখেছেন। কুণাল ঘোষের বিরুদ্ধে তাই জন্য দেখবেন না কোনো তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী সরাসরি সামনে এসে তার সমালোচনা করেন,
এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কুণাল ঘোষকে বেশ সমঝে চলেন। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কুণাল ঘোষকে বেশ সমঝে চলে। আমি আগেই বললাম, কুণাল ঘোষ যাই বলুক না কেন, শুভেন্দু অধিকারী কুণাল ঘোষকে নিয়ে একটি মন্তব্যও করেন না। আর এর জেরেই সাংবাদিক মহলে এবং রাজনৈতিক মহলে একটি চর্চা আছে, তা হচ্ছে সারদা কাণ্ডে, যেখানে সরাসরি শুভেন্দু অধিকারী এবং তারপর নারদা ঘুষকাণ্ডেও শুভেন্দু অধিকারীকে ঘুষ নিতে দেখা গেছিল, এবং যার পর সরাসরি কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে ঘুষখোর, গদ্দর, চিটিং বা চোর বলে মন্তব্য করে। সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় লোকে অনুমান করে, হয়তো শুভেন্দু অধিকারীরও ঠিকই, অর্থাৎ তার কালো কীর্তির কথা ফাইল বন্দি আছে কুণাল ঘোষের কাছে। আর কুণাল ঘোষকে তাই শুভেন্দু অধিকারী যদি চটান, তাহলে সেই ফাইল অর্থাৎ সেই হাঁড়ি সবার সামনে হাটে ফাটিয়ে দেবেন। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনরাত তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির হাটে হাঁড়ি ভেঙে দেবার হুমকি দিয়ে যাচ্ছেন, যেখানে দিনরাত তাদের চোর, চিটিংবাজ, গদ্দর বলে মন্তব্য করছেন, সেখানে একমাত্র কুণাল ঘোষকেই সমঝে চলেন শুভেন্দু অধিকারী। আর এই সবকে সামনে রেখে তারপর 4 তারিখ অর্থাৎ শেষমেশ শনিবার আবারও তৃণমূল কংগ্রেসের সঙ্গে কুণাল ঘোষের মাঝে যে বরফ জমেছিল সেই বরফ গলানো হয়। আর সেই বরফ গলাবার জন্য মধ্যস্থতা করেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু কুণাল ঘোষের সঙ্গে বরাবরই নিজের খুব সুহৃদ সম্পর্ক বজায় রেখে চলেন, এবং কুণাল ঘোষের সঙ্গে ব্রাত্য বসুর তৃণমূল কংগ্রেসের যোগদানের দিন থেকেই খুব ভালো সম্পর্ক, তা রাজনৈতিক মহলে অত্যন্ত চর্চার একটি বিষয়ও বটে। আর এই ব্রাত্য বসুই কুণাল ঘোষকে নিয়ে সকাল সকাল পৌঁছে যান ডেরেক ওব্রায়েনের বেগবাগানের বাড়িতে। সেখানে আধ ঘন্টা তিনজনের মধ্যে আলোচনা হয়। এবার আপনার প্রশ্ন উঠতেই পারে, সেই আলোচনায় কি কথা হয়? তার কোনো রকম কোনো উত্তরই দেয়নি কুণাল ঘোষ, কোনো রকম কোনো উত্তরই দেয়নি ব্রাত্য বসু। শুধু বলেছেন যে কুণাল ঘোষের সঙ্গে দলের মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল তা কেটে গেল, এবং কুণাল ঘোষ বলেন যে কোনো পরিবারেই এই ধরনের ঘটনা ঘটতে পারে, তার সমাধান হয়ে গেছে। এবং তারপরেই কুণাল ঘোষ 4 তারিখ সকাল সকাল ডেরেক ওব্রায়েনের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার মুখে আবারও একটি গান গান। সেই গানটা হচ্ছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আর এই গানের পরেই আবারও নতুন করে কুণালের যাত্রাপালা নতুন রূপ নিয়েছে। আর তাই এখন তৃণমূল অপেরায় কুণালের যে পালা আপনারা আগামী দিনে দেখতে চলেছেন বা দেখা শুরু করলেন, তা কিন্তু তৃতীয় পর্যায়ে এই মুহূর্তে পৌঁছেছে। আবারও কুণাল ঘোষ সন্দেশখালীর কাণ্ডকে কেন্দ্র করে এবার সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেখেছেন। আপনারাও তাও দেখলেন, রবিবার সন্দেশখালীর ঘটনায় শুভেন্দু অধিকারী সরাসরি সরব হন। তিনি বলেন যে ভিডিও ফুটেজে যে নেতা নেত্রীদের নাম উঠেছে, তার মধ্যে অন্যতম অভিযুক্ত যিনি নারদা ঘুষকাণ্ডে ঘুষ নিতেও যার ছবি দেখা গেছে, যাকে এখনো পর্যন্ত সিবিআই গ্রেফতার করেনি, তার নাম রয়েছে এই সন্দেশখালীর স্টিং অপারেশনের ফুটেজে। আর তাই জন্যেই বিজেপি সিবিআই এর কাছে যেতে চাইছে নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদের বাঁচাবার জন্য। আর সেই সাংবাদিক বৈঠকেই একাধিক ধারার কথা বলেন যে কোন কোন ধারায় উচিত বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা করা যায় অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে। কারণ যারা এই কথাগুলো বলেছে তাদের উপর এখন বিজেপি চাপ সৃষ্টি করছে। এটাকে বলা হচ্ছে সিবিআই চাই, সিবিআই চাই। সিবিআই মানে কি? সিবিআই তো প্রোটেকশন দেবে বিজেপিকে। সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেমড নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে। তো সিবিআই নারদা কেসের এফআইআর নেমড যাকে অ্যারেস্ট করেনি এখনো, তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে, এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি তদন্তের জন্য, অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে, তার থেকে সিবিআই কে বলো তদন্ত করতে, যাতে সিবিআই প্রোটেকশন দিয়ে দেয়, সিবিআই ষড়যন্ত্রটা ফাঁস না করে। এবং তিনি বলেন এর তদন্ত রাজ্য পুলিশকে দিয়েই করানো উচিত, যাতে করে এই ফুটেজের সত্যতা এবং এই ফুটেজে যে কথাগুলি বলা হচ্ছে
যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে, যেখানে ধর্ষণ হয়নি কিন্তু সেই ঘটনাকে ধর্ষণের রূপ দেওয়া হয়েছে, সেখানে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটানো হয়েছে, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, মোবাইল পাঠিয়ে, মদ দিয়ে হিংসার ঘটনা ঘটানো হয়েছে, এবং তার পেছনে যেহেতু নারদা ঘুষকাণ্ডের অন্যতম অভিযুক্ত রয়েছেন, তাহলে অবশ্যই সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। আর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার কুণাল ঘোষ তৃণমূল অপেরার নতুন কুণাল পালা নিয়ে ফিরে এলেন। এবার লোকসভা নির্বাচনের আগামী 5 দফায় দেখার কুণাল ঘোষ কিভাবে তার এই তৃতীয় পর্যায়ের অপেরা চালিয়ে নিয়ে যান, সেই সব দিকেই আমাদের নজর থাকবে। আপনারাও দেখতে থাকবেন তৃণমূল অপেরার কুণাল পালা, আর সেই পালা রসি রসি উপভোগ করবেন। কিন্তু তার মাঝেও একটা কাজ যাওয়ার আগে করে যান, তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর আলোচনা অবশ্যই ভালো লেগেছে এই আশ্বাস রেখেই আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। আর তাই এখন চলি, দেখতে থাকুন, শুনতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।